হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা থার্ড ইয়ার সিলেবাসের অন্তর্ভুক্ত মেটাফিজিক্যাল পোয়েট জন ডানের একটি বিখ্যাত কবিতা দ্য ক্যানোনাইজেশন নিয়ে আলোচনা করব। দ্য ক্যানোনাইজেশন বাই জন ডান। অ্যাবাউট পোয়েট জন ডান 1572 সালের 22শে জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি 31শে মার্চ 1631 সালে লন্ডনে মৃত্যুবরণ করেন। তিনি পেশায় একজন কবি ছিলেন, একজন পুরোহিত ছিলেন এবং একজন উকিল ছিলেন। জন ডানকে মাস্টার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হয়। হি ইজ দ্য ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি শব্দ মানে কি? মেটা শব্দের অর্থ হচ্ছে বিয়ন্ড অ্যান্ড ফিজিক্যাল মানে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে গিয়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে যে কবিতাগুলো লেখা হয় সেই কবিতাগুলোই হচ্ছে মেটাফিজিক্যাল পয়েম। জন ডানই সর্বপ্রথম এই মেটাফিজিক্যাল পয়েমগুলো লিখেছিলেন। ব্যাকগ্রাউন্ড অফ দ্য পয়েম। ক্যানোনাইজেশন শব্দের অর্থ কী? খ্রিস্টান ধর্মে ক্যানোনাইজেশন মানে হচ্ছে একজন সাধারণ ব্যক্তি যখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুরোহিতে বা যে পাদ্রী, খ্রিস্টানদের ওই পাদ্রীতে রূপান্তরিত হয় সেটাকেই বলা হয় ক্যানোনাইজেশন। অন্যভাবে আরেকটাও বলা যায় যে একজন খারাপ মানুষ আস্তে আস্তে যখন ভালো মানুষের দিকে রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় ক্যানোনাইজেশন। ক্যানোনাইজেশন শব্দটি লেখক কেন এই কবিতাটিতে ব্যবহার করেছেন? এই পয়েমটা তো একটা মেটাফিজিক্যাল পয়েম বা একটা মেটাফিজিক্যাল লাভ পয়েম, এখানে তো ধার্মিক কোনো বিষয় না। এই কবিতাটিতে জন ডান মূলত ক্যানোনাইজেশন শব্দটি ব্যবহার করেছেন কারণ তিনি দেখিয়েছেন তাদের ভালোবাসা আস্তে আস্তে বিশুদ্ধতায় পরিপূর্ণ ভালো দিকে রূপান্তরিত হয়েছে, তাই তিনি ক্যানোনাইজেশন শব্দটি এই কবিতার টাইটেল হিসেবে ব্যবহার করেছিলেন। এই কবিতাটি 1633 সালে সংস অ্যান্ড সনেটস নামের একটি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়, যাকে পস্থিউমাস কালেকশন বলা হয়। পস্থিউমাস কালেকশন বলতে আমরা কি বুঝি? পস্থিউমাস শব্দের অর্থ হচ্ছে মরণোত্তর। যখন একজন লেখক বা একজন কবি মারা যাওয়ার পর তার সাহিত্যগুলো প্রকাশিত হয় তখন ওই সাহিত্যগুলোকে পস্থিউমাস কালেকশন বলা হয়। জন ডান 1631 সালে মারা যান আর তার সকল কবিতা 1633 সালে সংস অফ সনেটসে কাব্যগ্রন্থে প্রকাশিত হয়, তাই সংস অফ সনেট কাব্যগ্রন্থটিকে পস্থিউমাস কালেকশন বলা হয়। দ্য ক্যানোনাইজেশন কবিতাটিতে মোট 45টি লাইন রয়েছে এবং এই কবিতাটি 5টি স্ট্যানজায় বিভক্ত এবং প্রত্যেকটা স্ট্যানজার লাইন রয়েছে 9টি করে এবং প্রত্যেকটা স্ট্যানজার রাইম স্কিম হচ্ছে ABBA CCCAA। যেহেতু এই কবিতার প্রত্যেকটা স্ট্যানজার রাইম স্কিম সমান, তাই এই কবিতার রাইম স্কিম হচ্ছে রেগুলার রাইম স্কিম। যে কবিতার প্রত্যেকটা স্ট্যানজার রাইম স্কিম সমান হয় ওই কবিতার রাইম স্কিমগুলোকে রেগুলার রাইম স্কিম বলা হয় এবং যে কবিতার প্রত্যেকটা স্ট্যানজার রাইম স্কিম সমান হয় না ওই কবিতার রাইম স্কিমগুলোকে ইরেগুলার রাইম স্কিম বলা হয়। এই কবিতায় টোটাল 2জন ক্যারেক্টার পাওয়া যাবে। একজন হচ্ছে স্পিকার বা দ্য স্পিকার জন ডান, আরেকজন হচ্ছে জন ডানের বন্ধু। জন ডান একদিন একজন মেয়ের প্রেমে পড়ে এবং তার সাথে সে প্রেম করতে শুরু করে। তখন তার একটি বন্ধু তাকে বলে যে তুমি প্রেম করে সময় নষ্ট না করে এই সময় তুমি পড়লে বা কোনো একটা কাজ করলে তুমি ভালো কিছু করতে পারবে। ঠিক এই মুহূর্তেই কবিতার বন্ধুকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিলেন তাই এই কবিতার মধ্যে অন্তর্ভুক্ত। মেন পয়েম, ফার্স্ট স্ট্যানজা। ফর গড শেক, ঈশ্বরের দোহাই, হোল্ড ইউর টাং, তোমার মুখ বন্ধ করো, অ্যান্ড লেট মি লাভ, এবং আমাদের ভালোবাসতে দাও। অর সাইড শব্দের অর্থ হচ্ছে বকা দেওয়া, বাট এখানে বোঝানো হয়েছে যে দুর্নাম করা বা বদনাম করা। অথবা সাইড মাই ফলসি, অথবা তুমি আমার ফলসি মানে হচ্ছে প্যারালাইজড অবস্থায় যখন কেউ থাকে তাকে ফলসি বলা হয়, যে তুমি বদনাম করো আমার প্যারালাইজড অবস্থাকে। অর মাই গাউট, অথবা আমার যে গাউট মানে হচ্ছে বাতের ব্যথা, অথবা আমার যে বাতের ব্যথা রয়েছে তা নিয়ে তুমি হচ্ছে
দুর্নাম করো। মাই 5 গ্রে হেয়ার্স, আমার যে 5টা চুল ধূসর হয়ে গেছে বা সাদা হয়ে গেছে তা নিয়ে তুমি বদনাম করো। অর রিউন্ড ফরচুন প্লট, অথবা আমার ভাগ্যে যে সম্পত্তি বা সম্পদ নেই, আমার দুর্ভাগ্যের যে সম্পত্তি নেই তা নিয়ে তুমি দুর্নাম করো। উইথ ওয়েলথ ইউর স্টেট, তোমার সাম্রাজ্যকে তুমি সম্পত্তি দ্বারা পরিপূর্ণ করো। ইউর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ, তোমার মস্তিষ্ককে তুমি শিল্পের মাধ্যমে ইমপ্রুভ করো। টেক ইউ এ কোর্স, তুমি একটা কোর্স গ্রহণ করো বা একটা কোর্স করো, একটা সাবজেক্টের উপর পড়ো। গেট ইউ আ প্লেস অর্থ হচ্ছে জব, এবং একটা জব পাও। অবজার্ভ হিজ অনার, এই হিজ শব্দের অর্থ হচ্ছে রাজাকে বোঝানো হয়েছে, যে তুমি রাজার সম্মানকে অবজার্ভ করো। অর হিজ গ্রেস, অথবা তার দয়াকে তুমি হচ্ছে অবজার্ভ করো। অর দ্য কিংস রিয়েল, অথবা রাজাকেই তুমি অবজার্ভ করো, রাজার সম্মানকে অবজার্ভ করো। অথবা রাজার যে দয়া আছে সেটাকে অবজার্ভ করো। অথবা তুমি স্বয়ং রাজা। অর দ্য কিংস রিয়েল, অথবা তুমি রাজাকেই হচ্ছে অবজার্ভ করো। অর হিজ চ্যাম্পেড পেস কন্টেম্পলেট, অথবা রাজার যে পেস আছে মুদ্রার মধ্যে সেটাকে তুমি অবজার্ভ করো। হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, তোমার যা মনে হয় তুমি তাই করো। সো ইউ উইল লেট মি লাভ, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে দাও। এই স্ট্যানজায় কবি বলেছেন যে ঈশ্বর তার বন্ধুকে বলেছেন যে ঈশ্বরের দোহাই তুমি চুপ থাকো, আমাকে ভালোবাসতে দাও। আমার যে রোগ রয়েছে তুমি সেটা নিয়ে আমার দুর্নাম করো, বা আমার যে 5টা চুল পেকে গেছে বা আমি যে বৃদ্ধ হয়ে গেছি তুমি সেটা নিয়ে আমার বদনাম করো। অথবা আমার যে সম্পত্তি নেই তুমি সেটা নিয়ে আমার দুর্নাম করো। তুমি তোমার সম্পত্তিকে, তোমার রাজ্যকে তুমি সম্পদে পরিপূর্ণ করো, তোমার মস্তিষ্ককে তুমি শিল্পের দ্বারা ইমপ্রুভ করো। তুমি একটা কোর্স নিয়ে পড়ো, মানে তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়ো এবং একটা ভালো জব করো। রাজার যে সম্মান আছে সেটাকে তুমি অবজার্ভ করো। আর রাজার যে দয়া আছে সেটাকে তুমি অবজার্ভ করো। অথবা রাজাকেই তুমি পরিচালনা করো। অথবা রাজার যে ফেস দেখা যায় মুদ্রার মধ্যে সেটাকে তুমি পরিচালনা করো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে দাও। সেকেন্ড স্ট্যানজা, আলাস আলাস, হাই হাই, হু ইনজুরিড বাই মাই লাভ, কে আঘাত পেয়েছে আমার ভালোবাসার জন্য। হোয়াট মার্চেন্ট শিপস হ্যাভ মাই সাইজ ড্রাউন্ড, কোন বণিকের বা কোন ব্যবসায়ীর জাহাজ আমার দীর্ঘশ্বাসের বলে ডুবে গিয়েছে। হু সেইজ মাই টিয়ার্স হ্যাভ ওভারপ্লাউড হিজ গ্রাউন্ড, হু সেইজ কে বলেছে, মাই টিয়ার্স আমার চোখের পানি, হ্যাভ ওভারপ্লাউড হিজ গ্রাউন্ড তার গ্রাউন্ডকে প্লাবিত করেছে। হোয়েন ডিড মাই কোল্ডস আ ফরওয়ার্ড স্প্রিং রিমুভ, কখন আমার ঠান্ডা প্রশ্বাস স্প্রিং বসন্তকালকে দেরিতে আসতে বলেছে। হোয়েন ডিড দ্য হিটস হুইচ মাই বিনস ফিল অ্যাড ওয়ান মোর টু দ্য প্লেগি বিল মানে হচ্ছে প্লেগ একটা রোগের নাম, যে আমার শিরায় শিরায় যে রক্তের উত্তাপ রয়েছে ভালোবাসার, সে উত্তাপ কখনোই কি কোনো প্লেগি মানুষ যে মারা গেছে প্লেগ রোগে তাদের একজনের সংখ্যা কি বৃদ্ধি করেছে, যে আমার ভালোবাসার উত্তাপের জন্য একজন প্লেগি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সোলজার ফাইন্ড, সৈনিকরা যুদ্ধ খুঁজতেছে। অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল লিটিজিয়াস ম্যান, লিটিজিয়াস শব্দের অর্থ হচ্ছে যারা মামলা করে, যারা মামলা করে, যে লয়াররা আইনজীবীরা মামলাদারী ব্যক্তিদের খুঁজে পেয়েছে। হুইচ কোয়ারেল মুভ, যারা একে অপরের সাথে ঝগড়া করে। থ্রো শি অ্যান্ড আই ডু লাভ, সেভাবেই মানে যেভাবে পৃথিবী চলমান রয়েছে আমরা সেভাবেই ভালোবাসতেছি, কেন তুমি আমাদের নিষেধ করতেছো। এই স্ট্যান্ডায় কবি বোঝাতে চেয়েছিলেন যে আমরা যে ভালোবাসতেছি সেটা দ্বারা কি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের তুমি ভালোবাসতে দাও। পৃথিবী যেভাবে চলমান রয়েছে সেভাবেই চলমান রয়েছে, তুমি আমাদের ভালোবাসতে দাও।
কল আস হোয়াট উই উই, তুমি আমাদের ডাকতে পারো, কল আস আমাদের ডাকো, যেটা তোমার মনে হয়। উই আর মেড সাজ বাই লাভ, আমরা আমরা আমাদের ভালোবাসার দ্বারাই এরকম হয়ে গেছি। কল হার ওয়ান মি অ্যানাদার লাই, তুমি তাকে একটা মাসি বলতে পারো, আমাকে একটা মাসি বলতে পারো। উই আর ট্রেপার্স টু, এই ট্রেপার্স মানে হচ্ছে মোমবাতি, আমরা মোমবাতি। অ্যান্ড অ্যাট আওয়ার ওন কজ ডাই, আমরা আমাদের জন্যই মৃত্যুবরণ করি। অ্যান্ড উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য লাভ, এবং তুমি আমাদের মধ্যে খুঁজে পাবে একটা ইগল এবং একটা ঘুঘু পাখি। ইগল মানে একটা ভয়ঙ্কর প্রাণী, আর ঘুঘু একটা শান্ত প্রাণী, যে অর্থাৎ একটা ভয়ঙ্কর প্রাণী এবং একটা শান্ত প্রাণী মিলে একটি শক্তিশালী হয়, ঠিক তাদের ভালোবাসায়ও এমন। দ্য ফনিক্স রাইডেল হেইথ মোর উইট, মানে ফনিক্সের যে ধাঁধাটা সেটা আমাদের মানে ফনিক্সের দাদাদার থেকেও আমরা গিয়ে আনি। কারণ ফনিক্স কি, ফনিক্স হচ্ছে একটা পাখি যেটা হচ্ছে কখনোই মারা যায় না, বা যদি মারাও যায় তখন তাদের যে ছাই থাকে তা থেকে আবার আরেকটা পাখির জন্ম হয়। তো বলতেছে দ্য ফনিক্স রাইডেল হ্যাথ মোর উইট বাই আস, মানে আমাদের ফনিক্সের যে ধাঁধাটা আছে যে তারা মৃত্যুবরণ করেও আবার জন্মগ্রহণ করে, তাদের থেকেও আমরা বুদ্ধিমান, কারণ আমাদের ভালোবাসা মৃত্যু কখনো মরবে না, বা সেটা যদি কখনো ভেঙেও যায় তা আবার পুনরায় গড়ে উঠবে। উই টু বিং ওয়ান আর ইচ, আমরা দুজনেই একই সত্তার। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস স্পিড, মানে আমরা যেভাবে সত্তা যে হচ্ছে সেক্সেস এর মাধ্যমে মৃত্যুবরণ করবো, ঠিক সেভাবেই আবার জীবিত হব। উই ডাই অ্যান্ড রাইজ দ্য সেম অ্যান্ড প্রুভ মিস্টিরিয়াস বাই দিস লাভ, উই ডাই আমরা মৃত্যুবরণ করব এবং জীবিত হব, এবং এই রহস্যভাবেই আমাদের ভালোবাসাকে প্রমাণ করব। উই ক্যান ডাই বাই ইট, আমরা মরতে পারি প্রেমের জন্য। ইফ নট লিভ বাই লাভ, মানে হচ্ছে যদি আমাদের ভালোবাসা চিরন্তন না থাকে তাহলে আমরা মরে যেতে পারি। অ্যান্ড ইফ আনফিট ফর টমস অ্যান্ড হিয়ার্স, এখানে টমস দ্বারা হচ্ছে মৃত মানুষের যে কবর বুঝায়, সেটা যে স্মৃতি, যে ওই স্মৃতিতে, অথবা হেয়ার্স মানে হচ্ছে মৃত গাড়ি যে গ্রহণ করে সেটাকে বোঝানো হয়। যদি হচ্ছে আনফিট অযোগ্য হয় কোনো স্মৃতিসৌধে আমাদের ভালোবাসাকে লেখা, বা কোনো মরণ গাড়িতে আমাদের ভালোবাসার নাম লেখা, আওয়ার লিজেন্ড বি, আমাদের এই স্টোরিটা, লিজেন্ড স্টোরিটা, ইট উইল বি ফিট ফর ভার্স, এটা হচ্ছে একটা কবিতার যোগ্য। যদিও মানে বলতেছে অ্যান্ড ইফ আনফিট ফর টমস অ্যান্ড হিয়ার্স, এই আমাদের ভালোবাসার যে গল্পটা সেটা যদি কোনো এই স্মৃতিসৌধ অথবা মৃত গাড়ি বহন করার জায়গা নাও নেয়, বা অযোগ্য সেই জায়গায় দেওয়ার, এটা আমাদের স্টোরিটা একটা কবিতার জন্য যোগ্য। অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিক্যাল উই প্রুভ, যদি আমরা কোনো ইতিহাসে যদি জায়গা করে নাও নিতে পারি, উইল বিট ইন সনেট প্রিটি রুমস, আমরা একটি সনেটের মধ্যে ছোট্ট জায়গা করে নিতে পারবো। অ্যাজ ওয়েল, যেভাবে এ ওয়েল রথ আর্ন বিকামস দ্য গ্রেটেস্ট অ্যাসেস, একজন বিখ্যাত মানুষের ছাই যেরকম একটা কলসের মধ্যে মৃত ব্যক্তির স্থায়ী যেমন একটা কলসের মধ্যে রাখা হয়, সেভাবে আমাদের এটা হচ্ছে একটা কবিতার মধ্যে রাখা হবে। অ্যাজ হাফ অ্যাকোর্স টমস, একটা এই টমসে যেমন হচ্ছে বিখ্যাত মানুষের জন্য যেমন একটা স্মৃতিসৌধ হাফ একর জায়গায় রাখা হয়, সেভাবে আমাদের ভালোবাসার কাহিনী কবিতার মধ্যে লেখা থাকবে। এবং বাই দিস হিমস, এই কবিতার হিমেন্স অর্থ হচ্ছে এই কবিতাকে বোঝানো হয়েছে। অল শেল অ্যাপ্রুভ, সকল কিছু প্রমাণ করব। অ্যাজ ক্যানোনাইজড ফর লাভ, আমাদের ক্যানোনাইজড অর্থ হচ্ছে যে কি ভালোবাসা, যে পুরোহিতদের যে ভালোবাসা থাকে ঈশ্বরের প্রতি, আমাদের ভালোবাসা থাকবে একে অপরের প্রতি।
ফিফথ স্ট্যান্জা অ্যান্ড দাস ইনভোকস আপ, এবং এই ভালোবাসার পরবর্তী জেনারেশন বলবে ইউ হোম রেভারেন্ট লাভ মেড ওয়ান অ্যানাদার হারমিটেজ, তোমরা যাদের পবিত্র ভালোবাসা মেড তৈরি করেছে ওয়ান অ্যানাদার হারমিটেজ, একে অপরের প্রতি আশ্রয়ের কেন্দ্র। ইউ তোমরা, টু হোম যাদের লাভ ওয়াজ স্প্রেস, যাদের ভালোবাসাতে ছিল শান্তি, অ্যান্ড দ্যাট নাও ইজ রেইজ, মানে এখন বর্তমানে যে ভালোবাসাগুলো রয়েছে সেগুলা রাগে পরিপূর্ণ, কিন্তু তোমাদের সময় যে ভালোবাসা ছিল, মানে কবি বলতেছেন যখন কবি মারা যাবেন তখন কবিদের পরবর্তী যে জেনারেশনগুলো যাবে তখন কবিদের উদ্দেশ্যে বলবেন যে তোমাদের যে পবিত্র ভালোবাসা ছিল সেটা হচ্ছে একে অপরের আশ্রয়স্থল, তোমাদের ভালোবাসা ছিল প্রশান্তির, কিন্তু বর্তমানে যে ভালোবাসা রয়েছে সেটা হচ্ছে রাগে পরিপূর্ণ। হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্যাক্ট অ্যান্ড ড্রভ ইনটু দ্য গ্লাসেস অফ ইউর আইস, তোমরা সারা পৃথিবীর সকল আত্মার প্রতিফলন দেখিয়েছিলে। সো মেড সাস মিরর অ্যান্ড সাস স্পাইস দ্যাট দে ডিড অল ইউ অ্যাপিটোমাইজ। So made such mirrors and such spies that they did all to you epitomize, মানে কবি বলছে যে তোমাদের ভালোবাসার মধ্যে, মানে কবি যে মারা গেছে পরের জেনারেশন বলবে যে কবিদের যে ভালোবাসা রয়েছে তাদের যে চোখের ভিতরে যে আয়না রয়েছে সেটা দ্বারা পৃথিবীর সকল সত্তাকে দেখা যাবে। কান্ট্রিজ, টাউনস, কোর্টস, মানে দেশে দেশে, শহরে শহরে, মানে কোর্টস রাজ দরবারে দরবারে, উইক ফ্রম অ্যাবভ এ প্যাটার্ন অফ ইউর লাভ, কবিদের যে ভালোবাসা পরবর্তী জেনারেশনরা বলবে যে তাদের এই ভালোবাসাই সবাই খুঁজবে এবং তাদের ভালোবাসার ন্যায় মানুষ হচ্ছে ভালোবাসবে। এখানে প্রথম স্ট্যান্জায় কবি হচ্ছে বলেছে তার বন্ধুকে যে তুমি আমাকে দয়া করে তুমি চুপ থাকো, তুমি আমার ভালোবাসাতে ব্যাঘাত ঘটিও না বা আমাকে ভালোবাসতে দাও, তুমি হচ্ছে আমার ভালোবাসতে দাও, কিন্তু তুমি আমার বদনাম বা দুর্নাম করতে পারো, সেটা হচ্ছে আমার যে প্লেগে, মানে আমি যে হচ্ছে প্যারালাইজড হয়ে গেছি বা আমার যে বাতের ব্যথা রয়েছে তা নিয়ে তুমি আমার দুর্নাম করতে পারো, অথবা আমি যে বৃদ্ধ হয়ে গেছি তা নিয়ে তুমি আমার দুর্নাম করতে পারো, আমার টাকা পয়সা নেই তা নিয়ে তুমি দুর্নাম করতে পারো, তুমি তোমার সাম্রাজ্যকে সম্পত্তি দিয়ে পরিপূর্ণ করো, তুমি তোমার মস্তিষ্ককে শিল্পকলা দ্বারা হচ্ছে যে উন্নত করো, তুমি একটা কোর্স নিয়ে পড়ো, সাবজেক্ট নিয়ে পড়ো এবং একটা ভালো জব করো যেটাতে তুমি রাজদরবারের সম্মানকে হচ্ছে অবজার্ভ করতে পারবা, রাজদরবারের দয়াকে অবজার্ভ করতে পারবা, অথবা রাজাকেই তুমি অবজার্ভ করতে পারবা, অথবা যে কয়েনের মধ্যে রাজার প্রতিফলন বা ছবি আছে তাকে নিয়ে তুমি ভাবতে পারবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে দাও। সেকেন্ড স্ট্যান্জায় কবি বলতেছে যে হায় হায় আমার দ্বারা কি কেউ, মানে আমি যে ভালোবাসছি, যে আমরা যে ভালোবাসতেছি সে কারণে কি কেউ ক্ষতি হয়েছিল? ক্ষতি তো কারো হয়, মানে ক্ষতি হয়েছিল সেটা তিনি কোশ্চেন করতেছেন এবং বলতেছেন যে সোলজার সৈনিকরা তারা হচ্ছে যে যুদ্ধ খুঁজে পাইতেছে, লয়াররা বা আইনজীবীরা তারা তো হচ্ছে যে মামলা মোকদ্দমা করতে পারতেছে, আমরা আমাদের মানে যা কিছু চলমান সব কিছু চলতেছে, তুমি আমাদেরকে ভালোবাসতে দাও। সাথে থার্ড স্ট্যান্জায় এসে কবি বলতেছে যে হচ্ছে তুমি আমাদের যেটা দিয়ে ডাকতে মনে করে, তুমি ডাকতে মন চায় তুমি আমাদের ডাকতে পারো, উই আর মেড সাস বাই লাভ, আমরা এইভাবেই আমরা ভালোবেসে যাব, তুমি আমাকে একটা মাসি ওকে একটা মাসি বলতে পারো, আমরা মোমবাতির মতো যেটা নিজেরাই নিজেদের মতো হচ্ছে যে জলে নিজেরা, মানে যেটা নিজেই নিজের জন্য হচ্ছে মৃত্যুবরণ করে, তুমি আমাকে একটা ঈগল পাখি বলতে পারো, কারণ ওকে একটা ঘুঘু বলতে পারো, কারণ কবিকে ঈগল বলেছেন কারণ ঈগল একটু বেশি ভয়ঙ্কর প্রাণী, আর ডভ হচ্ছে ঘুঘু শান্ত প্রাণী, যে দুইটা একটা শান্ত আর একটা হিংস্র প্রাণী মিলেই তারা হচ্ছে যে পরিপূর্ণ শক্তিতে ভালোবাসতে শিখেছে। এটা হচ্ছে ফনিক্স পাখির মতো তাদের হচ্ছে জীবনের সত্তা, যদি তারা মরে যায় তারপরেও তারা আবার বেঁচে থাকতে পারবে। তারপরে কবি ফোর্থ স্ট্যান্জায় বলেছেন যে হচ্ছে যে
কবি যেহেতু তাদের ভালোবাসা যদি অমর না হয় তাহলে তারা মরে যাবে, তাদের এই ভালোবাসার গল্পটা যদি কোনো মৃত ব্যক্তির স্মৃতিসৌধে অথবা মৃত ব্যক্তিকে যে গাড়িতে বহন করে নিয়ে যায় ওটাতে যদি লেখা নাও থাকে, তাদের এই স্টোরিটা একটা কবিতার মধ্যে রাখা যোগ্য, তাদের এই জায়গাটা যদি ইতিহাসে স্থান নাও করে নিতে পারে, এটা হচ্ছে একটা সনেটের মধ্যে, ছোট সনেটের মধ্যে স্থান গ্রহণ করে নিবে। যেভাবে একজন মহৎ ব্যক্তির ছাইগুলো ছোট্ট একটা কলসের মধ্যে রাখা হয় এবং হাফ জমির মধ্যে যে একজন মহৎ ব্যক্তিকে মৃত মানে হচ্ছে যে কি সমাধি করে, সেভাবে তাদের ভালোবাসাগুলো হচ্ছে থাকবে এই কবিতার মধ্যে। তারাই হচ্ছে যাই ক্যানোনাইজড হবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠান কবি বলতেছেন যে তাদের মৃত্যুর পর অন্যান্য যে জেনারেশন রয়েছে তারা কবিদের বলবেন যে তাদের ভালোবাসাই প্রকৃত ভালোবাসা, তাদের ভালোবাসার মতোই ভালোবাসা দেশে দেশে শহরে শহরে রাজ দরবারে দরবারে সবাই তাদের ভালোবাসার ন্যায় ভালোবাসা খুঁজবে।